ইস্তাম্বুল শহরকে যারা দূর থেকে দেখে তারা ভাবে এই শহর শুধু ইতিহাসে ভরা, কিন্তু যারা শহরের ভিতরে ঢোকেই তারা জানে ইতিহাসের চেয়েও বড় শক্তি লুকিয়ে আছে ক্ষমতার নীরব ছায়ায়। বসবাসের ধারে মূল শহরের কোলাহল থেকে খানিকটা দূরে উঁচু কালো গেট ঘেরা বিশাল এক প্রাসাদ দাঁড়িয়ে আছে। খান প্যালেস। লোহার গেটের উপরে সোনালী অক্ষরে খোদাই করা খান প্যালেস অন সোর্ড অন বোল্ট লাইন। প্রাসাদের চারপাশে সুউচ্চ দেওয়াল, দেওয়ালের গায়ে ক্যামেরা। ভেতরে ঢুকলেই সাদা মার্বেলের লম্বা ড্রাইভওয়ে, দুই পাশে সাইপ্রাস গাছের সারি, মাঝখানে বিশাল ফোয়ারা যেখানে পানির ধারা ঝরে পড়ে স্থির ছন্দে। এই প্রাসাদ শুধু বাড়ি নয়, এটা একটা ক্ষমতার কেন্দ্র। এখানে বাস করে খান পরিবার। প্রাসাদের ভেতরের প্রধান হল ঘরে সবচেয়ে উঁচু চেয়ারে বসেন সলিম খান। বয়স 60, কিন্তু দৃষ্টি এখনো কঠোর। তার পাশে সবসময় থাকেন স্ত্রী রুবিনা খান। তিনি এই পরিবারের মর্যাদার প্রতীক। তার উপস্থিতিতে কেউ উচ্চস্বরে কথা বলে না। তাদের 3 ছেলে এই সাম্রাজ্যের বর্তমান স্তম্ভ। সবচেয়ে বড় শাহবাজ খান, 42 বছর বয়স, খান গ্রুপের বর্তমান চেয়ারম্যান। উচ্চতা, ব্যক্তিগত কথাবার্তার ভঙ্গি, সব কিছুতেই নিয়ন্ত্রণের ছাপ। ইস্তাম্বুলের বড় বড় ব্যবসায়ী তার নাম শুনে হিসাব বদলায়। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থেকেও শহরের অনেক সিদ্ধান্তে তার অদৃশ্য প্রভাব রয়েছে। তার স্ত্রী আফসানা খান সামাজিক কাজ করেন। 4টি শিশুদের জন্য ফাউন্ডেশন, সবকিছুর মুখ তিনি। শাহবাজের 2 সন্তান, ছেলে আবরাজ, আদ্র খান, বয়স 22, রাজনীতি নিয়ে পড়াশোনা শেষ করেছে। চোখে উচ্চ আকাঙ্ক্ষা, মুখে সংযম। মেয়ে আরিয়ানা খান, 18 বছর বয়স, ইস্তাম্বুলের এক বিখ্যাত কলেজে ভর্তি হয়েছে। তার ভেতরে রাজনীতি নেই, আছে স্বাধীনতার স্বপ্ন। দ্বিতীয় ভাই কামরান খান, 40 বছর বয়স, বাইরে থেকে শান্ত হিসেবেই। তিনি সরাসরি আলোয় আসেন না, কিন্তু আলো কোন দিক দিয়ে পড়বে সেটা ঠিক করেন। তার স্ত্রী রাশিকা ফ্যাশন ডিজাইনার। তাদের ছেলে রিদওয়ান খান, 20 বছর বয়স, ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির পরিচিত মুখ। বন্ধুদের কাছে সে নেতা, শিক্ষকদের কাছে বিতর্কিত, আর পরিবারের কাছে সম্ভাবনা। মেয়ে মাহিয়া খান এখনও স্কুলে পড়ে। সবচেয়ে ছোট ভাই ইয়াসিন খান, 31 বছর বয়স। তার উপস্থিত অন্যরকম, চোখে কঠোরতা, কথায় কম শব্দ। সে ব্যবসা বা রাজনীতির টেবিলে কম বসে। তার কাজ নিরাপত্তা চুক্তি ছায়া। রবিবার সকাল খান প্যালেস। রবিবার মানে পরিবার একসাথে বসবে প্রধান হলরুমে। এটা নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে। হলরুমটা প্রাসাদের সবচেয়ে বিশাল কক্ষ, উঁচু গম্বুজ ছাদ, মাঝখানে বিশাল ঝাড়বাতি, পারস্য কার্পেট বিছানো, মাঝে দলে পুরনো তুর্কি শিল্পকর্ম আর খান পরিবারের পূর্বপুরুষদের ছবি। আজ হলরুমে একটা অদ্ভুত চাপা নীরবতা। সবাই উপস্থিত, শুধু একজন ছাড়া। প্রধান সোফায় বসে আছেন সেলিম খান। তার সামনে কাঠের লম্বা টেবিলে আঙ্গুল দিয়ে টেবিলের ওপর ধীর ছন্দে চাপ দিচ্ছেন। এটা তার অস্থিরতার চিহ্ন, যদিও মুখে তার প্রকাশ নেই। তার ডান পাশে রবিনা খান, শাড়ির আঁচল গুছিয়ে বসে আছেন, চোখ সোজা সামনে। তিনি জানেন আজ সবাই একই প্রশ্ন নিয়ে বসেছে। বাম পাশে বসে শাহবাজ খান, তার পাশে দাঁড়িয়ে আবরাসাদ্র খান দাঁড়িয়ে আছে জানালার পাশে, 2 হাত পকেটে। মুখে কোনো অভিব্যক্তি নেই। সামনের দিকে একখানা ছোপায় বসে কামরান খান, তার চোখে শান্ত। সে পরিস্থিতি বিশ্লেষণ করছে। তার পাশে রিদওয়ান খান, কক্ষের কোণায় দাঁড়িয়ে আছে আরিয়ানা ও মাহিরা। সেলিম খান প্রথম কথা বললেন। 3 দিন ধরে ইয়াসিন বাড়িতে নেই, কেউ জানে না সে কোথায়? শাহবাজ শান্ত গলায় বলল। বৃহস্পতিবার রাতে বেরিয়েছে, বলেছিল কাজ আছে। কি কাজ? সেলিমের কণ্ঠ কঠিন। শাহবাজ সামান্য থামল। বিস্তারিত বলেনি। হলরুমের নীরবতা নেমে এলো। কামরান এবার ধীর বলল। তার ফোন বন্ধ, লোক পাঠানো হয়েছে, কিন্তু কোনো নিশ্চিত খবর নেই। সেলিম খানের চোখ দুটো সরু হলো। ইয়াসিন কখনো অকারণে অদৃশ্য হয় না। এই কথাটার ভিতরে বিশ্বাসও আছে, আবার সতর্কতাও। সব কিছুর মাঝে সব থেকে চুপ আবরাজ।
আবরাজ যেহেতু রাজনীতিবিদ, তাই সেও ইয়াসিনের মতোই রহস্যময়। রাত বাড়ল, কিন্তু হল রুমের একটা প্রশ্ন থেকেই গেল, ইয়াসিন কোথায়? আর কেন 3 দিন ধরে কোনো বার্তা নেই? কান প্যালেসের দেওয়ালগুলো যেন নীরবে সেই প্রশ্ন শুনে। রবিবারের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে, কিন্তু অপেক্ষা সেটা ফিকে হয় না। ইয়াসিন এখনো ফেরেনি। ইস্তাম্বুলের ইউরোপীয় পাশের এক পুরনো প্রশাসনিক ভবনের সামনে কালো গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো আবরাজ খান। কালো স্যুট, সাদা শার্ট, চোখে স্থিরতা। তার বয়স মাত্র 22, কিন্তু হাঁটার ভঙ্গিতে বয়সের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ। তার পাশে দাঁড়িয়ে আরেকজন, প্রায় একই বয়স, চোখে ঠান্ডা দৃষ্টি, মুখে কোনো হাসি নেই। প্রয়াণ শিকদার, খান প্যালেসের পুরনো ড্রাইভারের ছেলে। ছোটবেলা থেকেই প্রাসাদে বড় হয়েছে। তার বাবা মারা যাওয়ার পর সেলিম খান তাকে আশ্রয় দেন, কিন্তু প্রাসাদ থেকে শুধু আশ্রয় দেয়নি, পরিচয় দিয়েছে। প্রয়াণ এখন শুধু ড্রাইভারের ছেলে নয়, সে আবরাজের ছায়া। সব ঠিক আছে? আবরাজ নিচু স্বরে জিজ্ঞেস করলো। প্রয়াণ মাথা নেড়ে বলল, হ্যাঁ ভাই, হলরুম প্রস্তুত, শুধু ভিতরের লোক। আবরাজ সামান্য হাসলো। ভবনের ভেতরে ঢুকতেই কয়েকজন তরুণ নেতা উঠে দাঁড়ালো। খান সাহেব, শব্দটা শোনা মাত্র কক্ষের পরিবেশ বদলে গেল। আবরাজ বসলো টেবিলের মাথায়, তার কণ্ঠ শান্ত। আমরা এখনো অফিসিয়ালি রাজনীতিতে নেই, কিন্তু শহরের উন্নয়ন পরিকল্পনায় আমাদের মত থাকবে। বোঝা গেছে? জি। প্রয়াণ পাশে দাঁড়িয়ে সব লক্ষ্য করছে। সে শুধু বিশ্বস্ত নয়, সে বিপজ্জনকভাবেও বিশ্বস্ত। আবরাজ জানে তার কথা অমান্য করার সাহস এই ছেলেটার নেই, কারণ প্রাসাদ তাকে জীবন দিয়েছে, আর সেই জীবনটা উৎসর্গ করেছে আবরাজের জন্য। বাইরে বেরোনোর সময় আবরাজ 1 সেকেন্ড থেমে প্রয়াণ এর দিকে তাকিয়ে বলল, খোঁজ লাগা ছোট চাচা কোথায় গেছে? সত্যি কি শুধু নিখোঁজ, নাকি বড় কোনো খেলা খেলছে? এখনো অবধি খোঁজ পাওয়া যায়নি, তবে চেষ্টা চলছে। আবরাজ নিজের গতিপথে চলে গেল। বাইরে ইস্তাম্বুলের ব্যস্ত রাস্তা, ভেতরে নতুন ক্ষমতার নকশা আঁকা হচ্ছে। শহরের অন্য প্রান্তে সবুজে ঘেরা এক আধুনিক ক্যাম্পাস। ইস্তাম্বুল বিলগি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেক্সটাইল। কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে। আরিয়া খান ধীরে হাঁটছে করিডোর দিয়ে, হাতে বই, চুল খোলা। সবে 1 সপ্তাহ হয়েছে সেই কলেজে ভর্তি হয়েছে। এখানে হাঁটলেই মনে হয় স্বাধীনতা আছে, যা আছে কখনোই বাড়িতে পায় না। আরিয়ানা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কলেজ শেষ হয়েছে 1 ঘন্টা। ইচ্ছে করে সে ফেরেনি এখনো। যাই হোক, ফিরতে তো হবেই। ইস্তাম্বুল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, পলিটিক্যাল সায়েন্স। এই কলেজেই 2য় বর্ষে রিদওয়ান খান পড়ে। ক্লাসরুমের থেকে বেশি তাকে পাওয়া যাবে ক্যাম্পাসে। সে এখন অফিসিয়ালি স্টুডেন্ট পলিটিক্স এ ঢুকে পড়েছে। ক্যাম্পাসে তার নিজস্ব গ্রুপ আছে, ইস্তাম্বুল ইউনিভার্সিটি সায়েন্স ব্লক। রিদওয়ান একটা কাজে এদিকে এসেছিল। কাজ শেষে করিডোর থেকে ফেরার সময় হাঁটতে হাঁটতে সামনে তাকালো। এক মুহূর্তে তার চোখ থেমে গেল। মনে হলো সে নিজের 2 চোখে তৃষ্ণা মেটাতে ব্যস্ত। এই মুহূর্তে রাজনীতি, খান পরিবার সব ভুলে শুধু সামনে থাকা রমণীকে দেখতে থাকলো। রিদওয়ানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সেই মেয়েটি রিদওয়ান খানকে দেখলো, তবে তার চোখে খুব একটা পরিবর্তন দেখা গেল না। তার চোখে রিদওয়ানের জন্য একরাশ শূন্যতা ছাড়া আর কিছুই দৃশ্যমান নয়। মেয়েটির সামনে এগিয়ে চলল। হাওয়া তার চুল উড়িয়ে দিল। করিডোরের আলো যেন হঠাৎ একটু ম্লান হয়ে গেল। চারপাশে ছাত্রদের কথাবার্তা, হাসি, স্লোগানের শব্দ, সব কিছু যেন দূরে সরে গেল। রিদওয়ান স্থির হয়ে দাঁড়িয়ে, বুকের ভেতর ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। যেন চোখ বন্ধ করলো এক মুহূর্তে। প্রথমবারের মতো রিদওয়ান বুঝলো রাজনীতি মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু একটা দৃষ্টি, একজন মানুষ সে নিয়ন্ত্রণের বাইরে। গলা শুকিয়ে এলো তার, হাত মুঠো কেবল অজান্তে। সে চোখ বন্ধ করলো 1 মুহূর্ত, তারপর খুব আস্তে নিজের সাথেই কথা বলল,
রাজনীতি আমাকে শিখিয়েছে কারো কাছে দুর্বল হওয়া মানে হেরে যাওয়া, কিন্তু যদি এই হারটা হয় সবচেয়ে সুন্দর। তার ঠোঁটে হালকা তিক্ত হাসি ফুটল। আবারও বলল, রিদওয়ান খান, তুই ভুলে যাস না, তুই ভালোবাসার জন্য জন্মাসনি, তুই যুদ্ধের জন্য জন্মেছিস। তবু চোখটা সরাতে পারল না। মেয়েটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। রিদওয়ানের বুকের ভেতরে অদ্ভুত এক শূন্যতা জমে রইল। রিদওয়ান জানি এই স্বপ্ন দেখা বৃথা, কারণ সামনের মানুষটা আজীবন তাকে শূন্যতার চোখে দেখবে। কিন্তু অনুভূতি সামলানো যে খুব কঠিন। তার চোখের ভেতরে ঝড় উঠল, কিন্তু মুখে ফিরে এলো সেই শক্ত, ঠান্ডা আর অভিব্যক্তি। রিদওয়ান খান আবার নেতা হয়ে গেল, কিন্তু কোথাও গভীরে একটা অসম্ভব ভালোবাসার জন্ম নিয়ে ফেলল, যা কখনো শেষ হওয়ার নয়। রাত 8:30, খাট ব্যালেন্স। এর ডাইনিং হলে আলোয় ঝলমল করছে। লম্বা মোহগনি টেবিলের ওপর রূপোর কাঁটা চামচ, স্ফটিকের গ্লাস, গাঢ় লাল ন্যাপকিন। দেয়ালে ঝুলছে পূর্বপুরুষদের প্রতিকৃতি, যেন তারাও নীরবে এই পরিবারের প্রতিটি সিদ্ধান্তের সাক্ষী। সবাই প্রায় বসে গেছে। টেবিলের মাথায় বসে আছেন সেলিম খান, ডান পাশে শাহবাজ খান, বাম পাশে কামরান খান। রুবিনা খান শান্তভাবে বসে আছেন, কিন্তু তার চোখে অস্থিরতা স্পষ্ট। ছোট ছেলে প্রায় 4 দিন হলো বাড়ি নেই। এক টুকরো খাবার তিনি ঠিকভাবে মুখে তুলতে পারছেন না। আফসানা ও রাশিকা খাবার পরিবেশন করছে। রিদওয়ান চুপচাপ মাহিরার পাশে বসে খাচ্ছে। আরিয়ানা নীরবে খাবারের দিকে তাকিয়ে হঠাৎ সেলিম খান গম্ভীর কণ্ঠে বললেন, ইয়াসিনের কোনো খোঁজ পাওয়া গেল? টেবিলের ওপরে কাঁটা চামচের শব্দে থেমে গেল। শাহবাজ ধীরে উত্তর দিল, না, লোক পাঠানো হয়েছে, পুরনো কন্ট্যাক্টগুলো চেক করা হচ্ছে, কিন্তু সে যেন ইচ্ছে করেই সব লাইন বন্ধ করেছে। কামরান গলা পরিষ্কার করলো। ইয়াসিন কখনো হুট করে উধাও হয় না, 4 দিন এটা স্বাভাবিক না। সেলিম খানের চোখ শক্ত। ও নিজের ইচ্ছা অদৃশ্য হয়েছে নাকি কেউ ওকে অদৃশ্য করেছে? কথাটা বাতাসে ঝুলে রইল। ডিনারের পরিবেশ ভারী হয়ে উঠল। খাবার পরিবেশন হলো, কিন্তু কারো ঠিকমতো খাওয়া হলো না। শেষে সেলিম খান উঠে দাঁড়ালেন। খোঁজ চালিয়ে যাও, আর বাইরে যেন কোনো খবর না যায়। খান পরিবারের দুর্বলতা বাইরে বেরোবে না। এক এক করে সবাই উঠে গেল। ডাইনিং হল প্রায় ফাঁকা। ঠিক তখনই হলরুমের বড় দরজা ঠেলে ভেতরে ঢুকলো দুজন, আবরাজ আদ্রু খান আর তার ঠিক পেছনে প্রয়াণ শিকদার। আবরাজের কোট এখনো গায়ে, চোখে ক্লান্তি নেই, বরং ঠান্ডা স্থিরতা। সে খুব কমই ডিনার টাইমে উপস্থিত থাকে, আজও ব্যতিক্রম নয়। দরজার পাশে দাঁড়িয়ে থামলো তারা। আরিয়ানা মুখ তুলল। তার চোখ সরাসরি গিয়ে থামলো প্রয়াণের ওপর। কালো শার্ট, হাত গুটানো, চোখে সেই চিরচেনা উদাসীনতা। মনে হয় সে সব দেখে, কিন্তু কিছুই দেখছে না। সে যেন মানুষ না, ছায়া। আরিয়ানা তার বুকের ভেতরটা মোচড় দিল। সে বোঝে না সেই মানুষটার চোখ এত নির্লিপ্ত কেন। কেন সে কখনো তাকায় না তার দিকে? মনে হয় সে ইচ্ছে করেই না দেখার অভিনয় করে। আরিয়ানা জানে খান প্যালেসের ক্যামেরার অভাব নেই। দেয়াল, করিডোর, সিঁড়ি, সবখানে নজর। এখানে দৃষ্টি মানেই প্রশ্ন, এখানে অনুভূতি মানেই দুর্বলতা। তাই সে চোখ নামিয়ে দিলে, কিন্তু মন তো নিয়ম মানে না। তার ভিতরে খুব ধীর একটা কথা, তুমি যদি একবার আমার দিকে তাকাতে, আমি হয়তো পুরো প্রাসাদের বিরুদ্ধে যেতে পারতাম। প্রয়াণ একবারও তার দিকে তাকালো না। সে শুধু আবরাজের দিকে ঝুঁকে কিছু বলল নিচু স্বরে। তার দায়িত্ব, তার অনুগত্য, সব কিছু আবদ্ধ এক নামের সঙ্গে। আরিয়ানা বুঝে গেল এই মানুষটা কোনো দিন তাকে দেখবে না, কারণ সে শুধু একজনের ছায়া, আর ছায়ায় নিজেকে কোনো অনুভূতি থাকে না। ডাইনিং হলে আলো ধীরে ধীরে নিস্তেজ লাগতে লাগলো। ওপরে ঝাড়বাতি জ্বলছে, কিন্তু এক একজনের বুকের ভিতরে আলাদা আলাদা অন্ধকার জমেছে।
ইয়াসিন নেই, রাজনীতি চলছে, ভালোবাসা জন্ম নিচ্ছে নীরবে। রাত পেরিয়ে সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ইস্তাম্বুলের আকাশে। খান প্যালেসে এই বিশাল বারান্দায় দিয়ে ঢুকছে। প্রাসাদের ভেতরে আজ অস্বাভাবিক নীরবতা। 4 দিন ধরে যারা অনুপস্থিতি পুরো পরিবেশ ভারী করে রেখেছিল, আজ সেই শূন্যতা আরও তীব্র। হল রুমে বসে আছেন সেলিম খান, চোখ স্থির, মুখ শক্ত। পাশে রুবিনা খান, তার মুখে দুশ্চিন্তার ছাপ এখন আর লুকোনো নেই। শাহবাজ জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা শেষ করলো। কামরান নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিদওয়ান সিঁড়ির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে। আরিয়ানা কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছে। ঠিক তখনই বাইরে কালো গাড়ির শব্দ। প্রাসাদের প্রধান দরজা খুলল। ধীর পায়ে ভেতরে ঢুকলো একজন, ইয়াসিন খান। পরনে সাদা শার্ট ও ফর্মাল কালো প্যান্ট। শার্টের প্রথম দুটো বোতাম খোলা, চুল এলোমেলো, মুখে অদ্ভুত এক বিজয়ের ছাপ, যেন কোনো যুদ্ধ জিতে ফিরেছে। 3 দিন নিখোঁজ থাকা মানুষের মধ্যে ক্লান্তি থাকার কথা, কিন্তু তার চোখে ক্লান্তি নেই, আছে এক অদ্ভুত দৃঢ়তা। রুবিনা উঠে দাঁড়ালেন। ইয়াসিন, আর কণ্ঠে রাগ, দুশ্চিন্তা, স্বস্তি সব মিশে আছে। কিন্তু সবাইয়ের দৃষ্টি হঠাৎ স্থির হয়ে গেল, কারণ ইয়াসিন একা আসেনি। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক তরুণী, বয়স বোধ হয় 21-22 হবে। হালকা লাল শাড়ি গায়ে জড়ানো, চুল বাঁধা, কিন্তু কয়েকটা গোছা মুখের পাশে নেমে এসেছে। মাথা নিচু, চোখের গভীর ক্লান্তি নাকি পরাজয়। তার দাঁড়ানোর ভঙ্গিতে আত্মসমর্পণের ছাপ, অথচ ভেতরে যেন ঝড় লুকোনো। রবিনা খান ধীরে এগিয়ে এলেন ছেলের সামনে। তুই কোথায় ছিলি এতদিন? তার কণ্ঠ কাঁপছে। আর মেয়েটিকে? 1 সেকেন্ড নীরবতা। ইয়াসিন ধীরে মুখ তুলল, তার ঠোঁটে রহস্যময় হাসি। আমার স্ত্রী। শব্দ দুটো যেন বজ্রপাত। শাহবাজের মুখ শক্ত হয়ে গেল, কামরানের চোখ সরু হলো। হৃদয় অবাক হয়ে সোজা দাঁড়িয়ে গেল। আরিয়ানা নিঃশ্বাস নিতে ভুলে গেল। সেলিম খান ধীরে উঠে দাঁড়ালেন। পুরো হলরুম নিস্তব্ধ। স্ত্রী? তার কণ্ঠে চাপা গর্জন। ইয়াসিন শান্ত। জি আব্বু, 3 দিন আগে নিকাহ হয়েছে। রবিনা পিছিয়ে গেলেন এক পা। কোন পরিবারের মেয়ে? কার অনুমতিতে? ইয়াসিনের চোখে হালকা ঝিলিক। এই বিয়ের জন্য কারোর অনুমতি আমার প্রয়োজন ছিল না। হলরুমে চাপা শ্বাস, বৃদ্ধ পরিবেশ। লাল শাড়ি পরা মেয়েটি এখনো মাথা নিচু করে দাঁড়িয়েছে, একবারও চারপাশে তাকায়নি, কিন্তু তার আঙ্গুলের কাঁপন ধরা পড়েছে। শাহবাজ এগিয়ে এলো। ইয়াসিন, তুই জানিস তুই কি করেছিস? ইয়াসিন শান্ত গলায় বলল। আমি যা করেছি হিসেব করেই করেছি। সেলিম খানের কণ্ঠ এবার কঠিন। এই বাড়িতে কোনো সিদ্ধান্ত একা নেওয়া হয় না। ইয়াসিনের চোখ স্থির। এই সিদ্ধান্ত আমাকে একাই নিতে হয়েছে আব্বু। নীরবতা। প্রাসাদের দেওয়ালে যেন প্রতিটি শব্দ ঘষে নিচ্ছে। রিদওয়ানের মনে প্রশ্নের ঝড়। কামরান হিসেবে কষছে এই বিষয়ে রাজনৈতিক প্রভাব কি হতে পারে। আর আরিয়ানা শুধু তাকিয়ে আছে মেয়েটার দিকে। তার মনে হচ্ছে এই মেয়েটি স্বেচ্ছায় আসেনি। হঠাৎ সেলিম খান বললেন, মেয়েটার নাম কি? একটু থেমে ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে ধীরে বলল, মিসেস আরশিয়া খান। শব্দটা উচ্চারণ করার ভঙ্গিতে ছিল ঘোষণা, অধিকার, আর এক অদ্ভুত চ্যালেঞ্জ। তারপর সে হঠাৎ আরশিয়ার হাত শক্ত করে টেনে নিজের পাশে এনে দাঁড় করালো। টানটা এতটাই আকস্মিক ছিল যে আরিয়ানার শরীর সামান্য দুলে উঠল। সে বাধা দিতে চাইল, কিন্তু তার 2 হাত যেন পরিস্থিতির শিকলে বাঁধা। এই মুহূর্তে সে কিছু করতে পারল না। ভেতরে ঢুকতে ঢুকতে ইয়াসিন আবার বলল, আমি আমাদের ঘরে তোলার ব্যবস্থা করুন। রুবিনা খান স্থির হয়ে দাঁড়িয়ে, তার চোখে বিস্ময়, রাগ, অপমান সব একসাথে। শাহবাজ তাকিয়ে আছে ঠান্ডা দৃষ্টিতে। কামরান নীরবে হিসেব করছে। এই মেয়েটাকে কোনো খুঁটি? ইয়াসিন এবার আরশিয়ার কাঁধে হাত রাখলো। ধরনটা শক্ত, স্পষ্ট মালিকানার মতো। আরশিয়ার শরীর মুহূর্তেই শক্ত হয়ে গেল। তার ভেতর থেকে যেন আগুন উঠল। ইয়াসিনের স্পর্শে তার মনে হচ্ছিল শরীর জ্বলে যাচ্ছে। ঘৃণা, খাঁটি নির্মম তীব্র ঘৃণা।
তার চোখ 1 সেকেন্ডের জন্য উঠল। সেই চোখে ভয় নেই, আগুন নেই, আছে প্রতিশোধের নীরব প্রতিজ্ঞা। মনে মনে সে বলল, ইয়াসিন খান, আজ আপনি জিতেছেন ভেবে হাসছেন, কিন্তু এই যুদ্ধ শেষ না। আমি কখনোই আপনাকে ক্ষমা করব না। ইয়াসিন সেই দৃষ্টি ধরতে পারল। তার ঠোঁটে আবার সেই অদ্ভুত হাসি ফুটল। সে ফিসফিস করে বলল, ঘৃণা করো, তাতে আমার কিছু যায় আসে না, কারণ এখন চিরজীবন তুমি আমার নাম বহন করবে। আশিয়ার বুকের ভেতর ঝড়। রুবিনা খানের মুখ শক্ত করে রইলেন। তিনি এরকম নিকাহ মেনে নিতে পারবেন না। তার ছোট ছেলের নিকাহ আবার রুবিনা খানের মুখে ঘুরিয়ে চলে গেলেন। ইয়াসিন আরিয়ানার দিকে তাকিয়ে বলল, আরশিয়াকে আমার ঘরে নিয়ে যাও। আরিয়ানা মাথা নেড়ে এগিয়ে আসলো। আরশিয়া চুপ করে দাঁড়িয়ে এখনো। ইয়াসিন আরশিয়ার দিকে তাকিয়ে বলল, যাও। আরিয়ানা ধীরে ধীরে আরশিয়ার হাত ধরল। তার স্পর্শে জোর নেই, কিন্তু অদ্ভুত এক সহানুভূতি আছে। চলো। খুব আস্তে বলল সে। আর সে এক মুহূর্ত থেমে রইল। তার চোখ আবার ইয়াসিনের দিকে গেল। সেই মানুষটা এখনো একইভাবে দাঁড়িয়ে, চোখে আত্মবিশ্বাস, মুখে বিজয়ের ছায়া। একবারও পিছু ফিরে তাকালো না। আশিয়ার ঠোঁট শক্ত হলো। ভেতরে জমে থাকা কান্না, রাগ, অপমান সব কিছু গিলে ফেলল সে। দ্বিতীয় তলার করিডোরটা নিস্তব্ধ। দেয়ালের দুপাশে ঝুলছে পুরনো ছবি, খান পরিবারের বিজয়, ক্ষমতার ইতিহাস। এই করিডোর দিয়েই আজ আশিয়া হাঁটছে এক বন্দির মতো। একটা বড় কালো দরজার সামনে সে আরিয়ানা থামল। এটা ছোট চাচার রুম। কণ্ঠটা একটু কেঁপে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই আরশিয়া থমকে গেল। দরজা খুলতেই নাকি আসে হালকা আতরের গন্ধ, ওদ আর গোলাপের মিশ্র সুবাস। রুমটা বিশাল, কালো সাদা থিম। একপাশে কাচের জানালা, যেখান থেকে পুরো ইস্তাম্বুল দেখা যায়। আলো, নদী, শহর, নীরব স্পন্দন। সাদা পাতলা পর্দা আর গাঢ় বেগুনি ভেলভেট পর্দা। মেঝেতে ইটালিয়ান মার্বেল, পা ফেললেই হালকা ঠান্ডা অনুভূতি। রুমের মাঝখানে বড় কিং সাইজ বেড, আধুনিক ইউরোপীয় নকশা, সাদা বেডশিট, কালো ও বালিশ। দেয়ালে জুড়ে ইয়াসিন খানের ছবি। সবকিছুতেই তার আধিপত্যের ছাপ। সবকিছু নিখুঁতভাবে সাজানো। একপাশে ফ্রেমে বাঁধানো ফার্সি ভাষায় লেখা ধৈর্যই শক্তি। এক কোণে ফার্সি স্টাইলের সোফা, ক্রিম রঙের চামড়া, সোনালি ফ্রেম, সামনে মার্বেলের টেবিল, ইউরোপীয় নকশায় তৈরি ওয়ার্ড্রোব। এই ঘর না পুরো ইউরোপীয়, না পুরো ইরানি। এটা ক্ষমতার মিশ্র রূপ, রাজকীয়তা আর কঠোর নিয়ন্ত্রণের মিলন। এখানে ভালোবাসা আসে না, এখানে আসে অধিকার, হিসাব আর নীরব যুদ্ধ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আরশিয়ার মনে হলো, আমি কোনো মানুষের ঘরে আসিনি, আমি ঢুকে পড়েছি এক অদৃশ্য কারাগারে। কিন্তু চিরজীবন আপনি এই কারাগারে আমায় বন্দি করতে পারবেন না। রাত গভীর। খান প্যালেসের চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। ইয়াসিন খানের ঘর। বাইরে ঝাড়বাতির আলো ঝলমল করছে। ভেতরে আরশিয়ার বুকে শুধু অন্ধকার। আরশিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে ইস্তাম্বুল ঘুমাচ্ছে। ভেতরে সে জেগে আছে একা। এই ঘর, ইতালিয়ান মার্বেল, ইরানি কার্পেট, ইউরোপিয়ান ফার্নিচার, সব কিছু দামি, কিন্তু তার জন্য সব কিছু শীতল কারাগার। হাতের আঙ্গুল শক্ত করে ধরল জানালার রেলিং। হঠাৎ মনে পড়ল সেই অভিশপ্ত দিনটা। ফ্ল্যাশব্যাক। এই বৃহৎ ইস্তাম্বুল শহরের একটা পুরনো এলাকা, বালাদ, সরু গলির রকচটা দালান, দ্বিতীয় তলার বাড়ি। সেখানেই থাকে আরশিয়ার ছোট্ট পরিবার, মা, বাবা, ভাই আর আরশিয়া। আরশিয়া ইস্তাম্বুল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ল কলেজের 2য় বর্ষের ছাত্রী। তুরস্কের সবচেয়ে পুরনো ও দামি ল কলেজ। আরশিয়ার বয়স 21 বছর। আরশিয়ার বাবা আরশাদ আহমেদ একজন সৎ পুলিশ অফিসার, মা নাজমা আহমেদ গৃহিণী, ভাই আদনান আহমেদ ক্লাস 12তে পড়ে। লর স্টুডেন্ট। আরশিয়ার স্বপ্ন ছিল বড়। সে বলতো, বাবা, আমি একদিন তোমার মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তার বাবা হেসে বলতো, তুই আমার থেকেও অনেক দূরে গবি। নাজমা কখনোই চাইতো না মেয়ে এইসব করুক, কারণ দিনকাল একদমই ভালো না। তবে আরশাদ মেয়েকে সাপোর্ট করত।
তার নাজমার কিছু বলার ছিল না। সব কিছু সুন্দর ছিল, খুব সুন্দর, যতক্ষণ না সেই অভিশপ্ত রাতটা দরজায় কড়া নাড়ল। বাইরে বৃষ্টি হচ্ছিল, ভয়ঙ্কর বৃষ্টি। হঠাৎ দরজায় ধাক্কা, ধাম ধাম থাম। নাজমা তড়িঘড়ি করে দরজা খুলল। অবাক হয়ে দেখলো প্রায় 7-8 জন পুলিশ দাঁড়িয়ে। একজন অফিসারের সামনে আসে বললেন, অর্শেদ আহমেদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরশিয়া জমে গেল। বাবা, আরশিদ ঠান্ডা মাথায় মানুষ, সে বলল। কি হয়েছে অফিসার? অফিসাররা শুধু বললেন, আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনাকে যেতে হবে। আরশিয়া তো চুপ থাকার মেয়ে না, সে বলল, দাঁড়ান, আপনি বিনা কারণে আমার বাবাকে অ্যারেস্ট করতে পারেন না। যথেষ্ট প্রমাণ আছে ম্যাডাম। বর্তমান। হঠাৎ ক্লিক শব্দ, দরজা খুলে গেল। ঘরের নীরবতা ভেঙে ঢুকে পড়ল এক জোড়া ভারী পায়ের শব্দ। আরশিয়া অতীত থেকে বেরিয়ে এলো। আরশিয়া ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো ইয়াসিন খান, কালো শার্টের হাতা গুটানো, গলা দুটোর বোতাম খোলা, চোখে সেই চিরচেনা ঠান্ডা আগুন। ইয়াসিন ধীরে দরজা বন্ধ করলো। ক্লিক শব্দটা যেন আরশিয়ার বুকের ভিতর গেঁথে গেল। ইয়াসিন হেঁটে এসে সোফায় বসলো, পায়ের উপরে পা তুলে, যেন এই ঘরটা তার রাজ্য। আর সেই রাজ্যে সে তাকালো আরশিয়ার দিকে, ঠোঁট হালকা হাসি, বলল, সো একটু থামলো, তারপর ঠান্ডা গলায় যোগ করলো, হাউ ডু ইউ ফিল মিসেস খান? আরশিয়ার শরীর কেঁপে উঠল। মিসেস খান শব্দটা যেন ছুরির মতো বুকে বিঁধল। সে ধীরে মুখ ঘোরালো, চোখে আগুন। এই নামে আমায় ডাকবেন না। কাপা কণ্ঠে আরশিয়া বলল। ইয়াসিন হেসে উঠল বিপজ্জনকভাবে। কেন? আইন অনুযায়ী তো এখন তুমি আমার স্ত্রী। ইয়াসিন উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এলো আরশিয়ার দিকে, একদম কাছে, এত কাছে যে আরশিয়া তার নিঃশ্বাস অনুভব করতে পারছে। আরশিয়ার শ্বাস দ্রুত উঠল, ঘৃণা আর রাগ একসাথে তার ভেতরে জ্বলছে। চাও বা না চাও, এই নামটাই এখন তোমার পরিচয়। আরশিয়া দাঁত চেপে ধরল, শুধু মুখ থেকে কথা বেরোলো না, কারণ এই মানুষের সাথে কথা বলতেও ঘৃণা লাগে আরশিয়ার। ইয়াসিন হাত বাড়িয়ে আরশিয়ার চিবুক ধরে তুলে দিল ঝরে, তারপর নির্দয়ের মতো আরশিয়ার গালটা চেপে ধরলো, ঠান্ডা গলায় বলল, এই পৃথিবীতে সবকিছুর দাম আছে, যেমন তোমার বাবার মুক্তির দাম ছিলে তুমি। আরশিয়ার চোখ ভিজে উঠল, কিন্তু সে কাঁদল না। সে তাকিয়ে রইল ঘৃণায়, বলল, একদিন এই দামটাই আপনাকে ধ্বংস করে দেবে ইয়াসিন খান। ওয়েটিং ফর দ্যাট ডে বেবি গার্ল। তারপর ঘুরে দরজার দিকে হাঁটলো, বেরোবার আগে থেমে বলল, ঘৃণা নিয়ে বাঁচতে শিখে যাও আরশিয়া, কারণ আমি তোমাকে ছাড়ছি না। আপনি আমায় ভাঙতে পারবেন না। ইয়াসিন হাসলো, পেছনে তা না তাকিয়েই বলল, একেবারেই তো ভাঙবো না, কারণ ধীরে ধীরে ভাঙার মজাই আলাদা। স্লো, ডেইলি, লাইফ টাইম। তারপর আবারও ঠান্ডা গলায় যোগ করলো, ওয়েলকাম টু দ্য হেল মিসেস খান। রাত পেরিয়ে ভোর হলো, ভোর 6টা। ইস্তাম্বুল ধীরে ধীরে জেগে উঠেছে। বসপরাসের জল রোদে ঝিলমিল করছে, কিন্তু ফেব্রুয়ারির সকালের সেই রোদ উষ্ণতার চেয়ে শীতলতায় বেশি। বাতাসে কুয়াশার হালকা পর্দা দূরের সেতুগুলোকে আবছা করে রেখেছে। খান প্যালেসের রুফটপে দাঁড়িয়ে আছে আরিয়ানা, কালো শালটা আরো শক্ত করে জড়িয়ে নিল সে। বসফরাসের জল আজ নীল না, ধূসর রঙে ছায়া পড়ে রং বদলে গেছে। দূরে আজানের সুর ভেসে আসছে, আর সঙ্গে মিলছে শিগাল পাখির ডাক। ফেব্রুয়ারির এই ঠান্ডা সকালে শহরটা যেন নতুন করে শ্বাস নিচ্ছে, কিন্তু আরিয়ানার ভেতর ভেতর ঝড়। ঠিক তখনই প্রয়াণ শিকদার ছাদে উঠল, ধীর পায়ে একদম স্বাভাবিকভাবে, যেন তার উপস্থিতি কারো হৃদয় স্পন্দন বদলে যেতে পারে এই কথা সে জানেই না, অথচ ইচ্ছে করে এড়িয়ে চলে। আরিয়ানা তাকালো, তার বুকের ভেতরে ধকধক শুরু হলো। এই মানুষটাকে দেখলেই এমন হয় কেন? কেন তার চারপাশে সব শব্দ মিলিয়ে যায়? কেন মনে হয় ফেব্রুয়ারির এই বরফ শীতল হাওয়া হঠাৎ উষ্ণ হয়ে উঠল? রোহান ছাদে কিনারায় গিয়ে দাঁড়ালো। বসফরাসের বিস্তৃত ধূসর নীল জল, যেখানে সকালবেলা শৃগাল উড়ছে, সেই দিকে তাকিয়ে রইল। তার চুলে হালকা বাতাস লাগছে,
কোটের কলার তুলে নিল সে। এত কাছাকাছি দাঁড়িয়ে থেকেও সে যেন অনেক দূরে। আরিয়ানা ধীরে ধীরে এক পা এগুলো, তার নিঃশ্বাস কাঁপছে, ইচ্ছে করছে ডাকতে। প্রণয়, তুমি যদি জানতে, তোমাকে দেখলে আমার পুরো পৃথিবী থমকে যায়। কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না, কারণ সে জানে এই মানুষটা তাকে দেখে না, তার চোখে আরিয়ানা নেই। শহরটা নতুন দিনের আশায় জেগে উঠেছে, কিন্তু আরিয়ানার সকালটা যেন একই জায়গায় থমকে আছে। বসফরাসের জলে সূর্যের আলো পড়ছে, অথচ তার হৃদয়ে আলো পৌঁছায় না। প্রয়াণ একবারও পেছনে তাকিয়ে দেখল না। আরিয়ানা শুধু দাঁড়িয়ে রইল, ঠান্ডা বাতাসে জমে যাওয়া আঙ্গুলগুলো মুঠো করে। বুকের ভেতরে গোপন অনুভূতিটা চেপে রেখে আরিয়ানা তাকিয়ে রইল। তার চোখে জল এসে গেল। এই সকালটা এত সুন্দর, অথচ তার বুকের ভেতর এত ভার কেন? ঠিক তখনই প্রয়াণ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এদিকে তাকালো। মুহূর্তটা যেন থেমে গেল, বাতাস থেমে গেল, শ্রীগালের ডাক মিলিয়ে গেল। আরিয়ানার বুকের ভেতরে ধূপ করে উঠল। প্রয়াণের চোখে তার চোখ এসে থামলো এক সেকেন্ডের জন্য। সেই দৃষ্টিতে কি ছিল বিস্ময়, নাকি শীতল উদাসীনতা? আরিয়ানা বুঝতে পারল না, কারণ প্রয়াণের চোখের ভাষা পাওয়ার ক্ষমতা আরিয়ানার নেই। আরিয়ানার ঠোঁট কামড়ে ধরলো। সে নিজেকে সামলাতে চাইলেও কাঁদবে না, একদম না। কিন্তু কেন জানি প্রয়াণকে দেখেই তার সব শক্ত মুখোশ ভেঙে যায়। আরিয়ানা শুধু আস্তে মনে মনে বলল, তোমার চোখে আমি নেই, তবু কেন আমার পুরো পৃথিবীটা তোমাকে ঘিরে? বসফরাসের হাওয়া আরো জোরে রইল। আরিয়ানার চোখের কোণের জল এক ফোঁটা গড়িয়ে পড়ল গালে। প্রয়াণ এক মুহূর্ত তাকিয়ে থেকে আবার দৃষ্টি সরিয়ে নিল। আগের মতোই ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো, দুই হাত পকেটে ঢুকিয়ে দূরে জলের দিকে তাকিয়ে রইল। যেন সামনে বিস্তৃত বসফরাসের ধূসর জলই তার একমাত্র মনোযোগ। মনে হলো কিছুই ঘটেনি। তার মুখের পাশ দিয়ে ভোরের আলো সরে গেল। সে আগের মতোই স্থির, অপরিবর্তিত, অপ্রকাশযোগ্য। তার কাঁধে কোনো টান নেই, শ্বাস প্রশ্বাসের সমান তালে, যেন সে অভ্যস্ত অনুভূতিকে জায়গা না দিতে। এক ফোঁটা দৃষ্টিও সে আর ফিরিয়ে দিল না। তার চোখে শহর ছিল, জল ছিল, দূরের জাহাজ ছিল, কিন্তু আরিয়ানা ছিল না। সে যেন নিজের ভেতরে একটা দেওয়াল তুলে রেখেছে বহু আগে। সে জানে দৃষ্টি মানেই দুর্বলতা, আর দুর্বলতা তার জন্য নয়। ভোরের আলো আবারও স্পষ্ট হলো, শহর জেগে উঠেছে, কিন্তু প্রয়াণ, সে যেন রাতের মানুষ, আলো ছুলেও উষ্ণ হয় না। আরিয়ানা ধীরে শ্বাস নিল। সে জানে এই মানুষটা অন্ধ না, এই মানুষটা অজানা না। সে সব বুঝে, তবুও নিজের ভেতরে দেয়াল নামায় না। শহরটা দুই মহাদেশকে জুড়ে রেখে, কিন্তু প্রয়াণ নিজের হৃদয়টাকে এমনভাবে আলাদা করে রেখেছে যেখানে আরিয়ানার কোনো প্রবেশাধিকার নেই। আরিয়ানা বুঝে গেছে, সে যদি এক কদম এগোয়, প্রয়াণ দুই কদম পিছিয়ে যাবে। সে যদি চোখে কথা বলে, প্রয়াণ চোখ সরিয়ে নেবে, কারণ সে মানুষটা অনুভূতিকে ভয় পায় না, সে অনুভূতিকে অস্বীকার করে। আজকের এই বসফরাসের ফেব্রুয়ারি সকাল আবারও প্রমাণ করে, সব ভালোবাসার উত্তর মেলে না। কিছু ভালোবাসা শুধু নীরবে জন্ম নেয়, নীরবেই বেঁচে, আর একদিন নীরবেই শেষ হয়ে যায়। অন্যদিকে এই সকাল মানে আরশিয়ার জন্য আরেকটা যুদ্ধ। ইয়াসিন খানের ঘর। বাথরুমে দরজা খুলল, হালকা পানির শব্দ থামলো। আরশিয়া বেরিয়ে এলো, ভেজা চুল, মুখ ক্লান্তি, চোখে না ঘুমানোর ছাপ। বিছানার পাশে রাখা ছিল একটা ট্রে, তার উপর লালচে মেরুন শাড়ি, সোনালি পাড়, ম্যাচিং ব্লাউজ। স্টাফ রেখে গেছে খান প্যালেসের নিয়ম, নতুন বউ মানেই শাড়ি। আরশিয়া নিঃশব্দে শাড়িটা তুলে নিল, আয়নার সামনে দাঁড়ালো, চুল আলতো করে মুছলো। শাড়ির আঁচলটা কাঁধে ফেলতেই তার কোমরে হালকা বাঁক দেখা গেল। সে নিজের দিকে তাকালো, ভাবলো, এই মেয়েটাকে, এ কি সেই আরশিয়া যে আইন নিয়ে স্বপ্ন দেখতো? কিছুক্ষণ পর দরজা খুললো, ইয়াসিন খান ঢুকলো। কালো শার্ট, হাফ বাটন খোলা, চুল এলোমেলো, চোখে সেই শীতল শান্ত আগুন। আয়নার আরশিয়ার প্রতিচ্ছবি, শাড়িতে সে নরম লাগছে। ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে বলল, বেশ ভালো, এখন অন্তত দেখতে আমার বউয়ের মতো লাগছে। আরশিয়া মুখ ঘুরিয়ে নিল। আরশিয়ার গলা শক্ত হয়ে গেল। সে বলল, জোর করে বিয়ে করাবো। ইয়াসিন হালকা হেসে উঠল, সেই হাসিতে উষ্ণতা নেই, কেবল বিদ্রুপ। বলল, জোর করে হোক আর যেভাবেই হোক,
এখন তো তুমি আমারই। ইয়াসিন ধীরে ধীরে এগিয়ে এলো। আরশিয়া পিছিয়ে যেতে চাইলো কিন্তু সুযোগ পেল না। তাদের দুইজনের মাঝে দূরত্ব আর নেই বললেই চলে। ইয়াসিন তার খুব কাছে এসে নিচু স্বরে বলল, আমাকে ঘৃণা করো, আমি তাতে আনন্দ পাই। তার দৃষ্টি আয়নায় আরশিয়ার চোখে আটকানো। মনে রেখো, সে ফিসফিস করলো। এই প্রাসাদে কারোর সাহস নেই আমার বিরুদ্ধে যাওয়ার, এমনকি তোমারও না। আরশিয়ার শ্বাস ভারী হয়ে উঠেছে, কিন্তু সে চোখ নামালো না। ইয়াসিন নির্দয়ের মতো আরশিয়ার চিবুক শক্ত করে ধরে মুখ তুলল। ইয়াসিন ভালো করে আরশিয়াকে দেখলো। আরশিয়ার ঠোঁট জোড়া কাঁপছে, তবে চোখে সেই আগের মতোই আগুন। আরশিয়ার ত্বক যেন জ্বলে উঠেছে ইয়াসিনের স্পর্শে। ইয়াসিন সোজা হয়ে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য ইয়াসিনের চোখে অদ্ভুত এক ঝিলিক ফুটে উঠল। ভয় না, মুগ্ধতাও না, বরং চ্যালেঞ্জ। ভালো, এই আগুনটা ধরে রেখো, তাহলে তো তোমায় ভাঙতে মজা হবে। আরশিয়া তার হাত সরিয়ে দিতে চাইল, কিন্তু ইয়াসিনের গ্রিপ আরো শক্ত হলো। তার আঙ্গুলের চাপ আরশিয়ার চোয়ালে লাল দাগ ফেলে দিল। আপনাকে ভয় পাই ভেবেছেন? আমি চাই না তুমি আমাকে ভয় পাও, আমি চাই তুমি বোঝো তোমার প্রতিটা শ্বাস এখন আমার ইচ্ছের উপর নির্ভর করছে। তারপরে ইয়াসিন হাত ছেড়ে দিল। আরশিয়া একটু টলল, কিন্তু নিজেকে সামলে নিল। তার চোখ এখনো নত হয়নি। ইয়াসিন ধীরে ধীরে ঘুরে আয়নার দিকে তাকালো। দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি, একজন দখলদার আর একজন বন্দী, কিন্তু সে ভাঙেনি। আজ নিচে সবাই থাকবে, তুমি ভালো ব্যবহার করবে, একটু উল্টোপাল্টা কথা বলবে না। যদি বেশি কিছু করতে দেখি তাহলে তোমার বাবার কেসটা আবার খোলা হতে বেশিক্ষণ লাগবে না, এটা জানো তো? ইয়াসিন বলল। এইবার আরশিয়ার চোখে ক্ষণিকের ঝড় দেখা গেল। জানোয়ার। আরশিয়া ফিসফিস করলো। ইয়াসিন থামলো, ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো। হ্যাঁ। শান্তভাবে বলল, আর তুমি এখন সেই জানোয়ারের স্ত্রী। দরজার দিকে হাঁটতে হাঁটতে সে শেষবারের মতো ইয়াসিনকে বলল, 10 মিনিট, এর থেকে বেশি দেরি হলে আমি নিজে এসে নিয়ে যাব। দরজা বন্ধ হলো। ঘরের নিস্তব্ধতা নেমে এলো। আর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোয়ালে লাল দাগের দিকে তাকালো। তার চোখে জল নেই, আছে শুধু একটাই প্রতিজ্ঞা, এই মানুষটা তাকে ভাঙতে পারবে না, বরং একদিন তার আগুনে ইয়াসিন খানকে পুড়িয়ে দেবে। ডাইনিং হল ভর্তি। লম্বা টেবিলের দুই পাশে সবাই বসে আছে। সেলিম খান পত্রিকা নামিয়ে চশমার উপর দিয়ে তাকালেন। শাহবাজ খান কফি খাচ্ছেন। কামরান খান চুপচাপ পাউরুটিতে বাটার লাগাচ্ছেন। আবরাজের কোনো প্রতিক্রিয়া নেই এইগুলোতে। পাশে দাঁড়িয়ে আছে প্রয়াণ। রুবিনা খান টেবিলের মাথায়, তার চোখ স্থির, কঠিন। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামলো ইয়াসিন খান ও তার এক কদম পেছনে আরশিয়া। ইয়াসিনের পরনে কালো শার্ট, কাজ শক্ত, মুখে নির্দয় নিশ্চিত ভাব। আরশিয়ার পরনে মেরুন শাড়ি। টেবিলে মুহূর্তের জন্য শব্দ থেমে গেল। রুবিনা খান ধীরে কাপ নামালেন। তার চোখ একবার আরশিয়ার দিকে, তারপর ছেলের দিকে। 4 দিন বাড়ি থেকে নিখোঁজ থেকে হঠাৎ বিয়ে করার আগে একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? তার গলা ঠান্ডা কিন্তু ধারালো। ইয়াসিন নির্বিকারভাবে বলল, না, প্রয়োজন মনে করিনি। রুবিনা খানের চোখে স্পষ্ট অস্বস্তি। সে আবারও বলল, খান পরিবারের ছেলে যাকে খুশি তাকে বিয়ে করবে, এটা আমি কোনো দিন মেনে নেব না। আর সে আঙ্গুল শাড়ির আঁচলে পেঁচাতে ধরল। অন্যদিকে টেবিলের এক পাশে বসে আছে আরিয়ানা খান, চুপচাপ, কিন্তু তার চোখ স্থির না। সে মাথা তুলে একবার তাকালো প্রয়াণের দিকে। প্রয়াণ দাঁড়িয়ে আছে আবরাজের সামান্য পেছনে, মুখে কোনো অভিব্যক্তি নেই। ঘরের ভেতরে যত টানাপোড়েন, কাঁটা চামচের থেমে যাওয়া শব্দ, কিছুই যেন তাকে ছুঁতে পারছে না। আরিয়ানা আবার তাকালো, মনে মনে ভাবলো, এই মানুষটা কি কিছুই অনুভব করে না, নাকি সে শুধু একটা মানুষকেই দেখে? প্রয়াণের দৃষ্টি একবারও টেবিলের অন্য কারো দিকে গেল না। সে শুধু আবরাজের দিকে হালকা ঝুঁকে নিচু স্বরে কিছু বলল। আবরাজ মাথা সামান্য নেড়ে সায় দিল। আরিয়ানা বুঝলো, এই ঘরে যত সম্পর্ক, যত ঝড়, তত অস্বস্তি থাকুক না কেন, প্রয়াণের পৃথিবী মাত্র একটাই কেন্দ্র ঘেরে, সেটা আবরাজ আব্দু খান। আরিয়ানা খান ধীরে চায়ের কাপ নামালেন। তার চোখ সরু হলো। তিনি সরাসরি একবার তাকালো আরশিয়ার দিকে, বিদ্রুপ মেশানো গলায় বলল, বুঝলাম, বড় লোকের ছেলেকে দেখে ভালোই হিসেব কষেছ। টেবিল নিস্তব্ধ। তিনি আবারও বললেন, এই শহরে অনেক মেয়ে আছে যারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায়, কিন্তু খান পরিবারের দরজায় ঢোকার স্বপ্ন দেখাটা সবার পক্ষে সম্ভব না।
আরশিয়ার আঙ্গুল শক্ত হয়ে গেল আঁচলে, কিন্তু তা কিছু বলল না, কারণ সে জানে কথার উত্তর দিলে হিতে বিপরীত হবে। চুপচাপ অপমানগুলো গিলে নিল। ইয়াসিন চুপ, তবে মনে মনে তার শান্তি অনুভব হলো আরশিয়ার অসহায়তা দেখে। চোখে ঠান্ডা হাসি ফুটে উঠল। ইস্তাম্বুলের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক কলেজ, ইস্তাম্বুল ইউনিভার্সিটি। শহরের ইউরোপীয় অংশে বেয়াজিদ স্কয়ারের কাছে বিশাল আর্চওয়ালা প্রধান ফটকটা যেন নিজেই ইতিহাসের ঘোষণা দেয়। লাল ইটের দেওয়াল, নিচু মিনার দৃশ্য টাওয়ার আর পুরো অটোম্যান স্থাপত্যের ছাপ, সব মিলিয়ে জায়গাটা শুধু এক বিশ্ববিদ্যালয় না, একটা যুগের স্মৃতি। ক্যাম্পাস ভর্তি ছাত্রছাত্রী, লাল সাদা ব্যানার উড়ছে, স্লোগান ভেসে আসছে চারপাশ থেকে। মঞ্চের সামনে ভিড় জমে গেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে রিদওয়ান খান, সাদা শার্ট, হাতা গোটানো, চোখে দৃঢ়তা। মাইকে তার নাম ঘোষণা হতেই হাততালি উঠল ক্যাম্পাস জুড়ে। রিদওয়ান মাইকটা হাতে নিল, কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর শুরু করলো। বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয় শুধু একটা ক্যাম্পাস না, এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের কণ্ঠ, আমাদের অধিকার। তার কণ্ঠ গম্ভীর। ভিড় থেকে স্লোগান উঠল, জাস্টিস, রিফর্ম, চেঞ্জ। রিদওয়ান হাত তুলে থামালো, আবারও বলতে লাগলো, আমরা পরিবর্তনের কথা বলি, কিন্তু পরিবর্তন মানে শুধু পোস্টার না, শুধু স্লোগান না। পরিবর্তন মানে অন্যায়ের সামনে দাঁড়ানো, ভয় পেলেও দাঁড়ানো। রিদওয়ানের চোখে ভিড়ের ওপর দিয়ে ঘুরছিল, হঠাৎ থেমে গেল। সে দাঁড়িয়ে আছে সায়েন্স ব্লক এর সিঁড়ির পাশে, কালো ওভারকোটে, খোলা চুল, মুখে কোনো অভিব্যক্তি নেই। আর সেই শূন্য চোখে না রাগ, না অভিমান, না ভালোবাসা, শুধু ফাঁকা, যেন সে অনেক আগেই সব কথা শেষ করে ফেলেছে। রিদওয়ানের গলায় এক সেকেন্ডের জন্য আটকে গেল। তার বুকের ভিতরে পুরনো ক্ষত হঠাৎ খুলে গেল। রিদওয়ান জানে ওই চোখ এক সময় তার জন্য জ্বলত, আজ সেখানে শুধু শীতল নীরবতা। রিদওয়ান মাইকটা শক্ত করে ধরল, তারপর আবারও বলল, রাজনীতি মানে ক্ষমতা না, রাজনীতি মানে বিশ্বাস, আর বিশ্বাস ভাঙলেই সবচেয়ে বড় বিপ্লব ভেতর থেকে ভেঙে পড়ে। তার গলা এবার আরো গভীর। তার চোখ সরল না, সে সরাসরি তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটার চোখে এক ঝলক নড়াচড়া হলো, কিন্তু সেটা আবেগ না, বরং এমন এক দৃষ্টি যেখানে বলা আছে, আমরা সবাই ভুল করি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এইবার আমি কারো বিশ্বাস ভাঙতে দেব না। এইবার আমি কারো কণ্ঠকে ব্যবহার হতে দেব না। ধীরে হাত তালি দিল, স্লোগান উঠল আবার, কিন্তু রিদওয়ানের কানে কিছুই ঢুকছে না। রিদওয়ান শুধু এই শূন্য চোখ দুটো দেখছে, যেখানে একমাত্র তার ভবিষ্যৎ ছিল, আর সেখানে শুধুই অপরিচিত দূরত্ব। আজকের এই ব্যস্ত ক্যাম্পাস আবারও রিদওয়ানকে স্মরণ করলো, সব লড়াই জেতা যায় না, সব প্রতিশ্রুতি রাখা যায় না। কিছু মানুষ ভিড়ের সামনে নেতা হয়, কিন্তু নিজের ভালোবাসার সামনে হেরে যায়। কিছু সম্পর্ক পোস্টারে ওঠে না, স্লোগানে শোনা যায় না, তারা শুধু বুকের গভীরে আজীবন বেঁচে থাকে। কারণ ভালোবাসা কখনোই রাজনীতির মঞ্চে টেকে না, তারা শুধু স্মৃতিতে বেঁচে থাকে। দুপুরের পর ইস্তাম্বুলের আকাশ আজ একটু ভারী। ইউরোপীয় পাশে সিসিলি জেলায় মাসলাক বিজনেস ডিস্ট্রিক্ট, উঁচু কাচের ভবনে ভিড়। বাইরে থেকে সাধারণ কর্পোরেট টাওয়ার মনে হয়, ভেতরে 17 তলার এক প্রাইভেট অফিস। ইয়াসিন খান জানালার সামনে দাঁড়িয়ে, নিচে ব্যস্ত রাস্তা, দূরে বসপরাসের সরু রেখা, পরনে সেই কালো শার্ট, হাতা গোটানো, চোখে কোনো তাড়াহুড়ো নেই। দরজা খুলে ভেতরে ঢুকলেন একজন লোক, নাম হালুক দেমির। তিনি ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি আরবান ডেভেলপমেন্ট কমিটির মেম্বার, শহরের বড় কনস্ট্রাকশন অনুমোদন ও জমি বরাদ্দের প্রভাবশালী ব্যক্তি। লোকটার কপালে হালকা ঘাম, কোট খুলে অস্বস্তি যাচ্ছে না। মিস্টার খান, আপনি আমাকে ডেকেছেন? ইয়াসিন ধীরে ঘুরল, তার চোখ ঠান্ডা স্থিরতা। মাসলাকের নতুন রিভার সেট প্রজেক্ট, তার কণ্ঠ নিচু। টেন্ডার কার হাতে যাচ্ছে? হালুক দেমির কাশি দিলেন হালকা, বললেন, প্রসেস এখনো চলছে। ইয়াসিন তার কথা শেষ হতে দিল না, নিজেই বলল, আমি প্রসেস জানতে চাইনি, আমি ফলাফল জানতে চেয়েছি।
ঘরের এয়ার কন্ডিশনের শব্দ যেন থেমে গেল। লোকটা চেয়ারে বসলো, হাত জোর করলো, বলল, প্রেশার আছে, অন্য গ্রুপও আগ্রহী। ইয়াসিন টেবিলে রাখা একটা ফাইল খুললো, ভেতরে কয়েকটা ছবি, কিছু ডকুমেন্ট, ব্যাংক ট্রান্সফার কপি। সে ফাইলটা হালুকের দিকে ঠেলে দিল। এগুলো প্রেসে গেলে আরবান ডেভেলপমেন্ট কমিটির সম্মান বাঁচবে। হালুকের মুখ ফ্যাকাশে, সে কাপা গলায় বলল, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? না, আমি শহর উন্নয়ন ত্বরান্বিত করছি। তারপর ধীরে ঝুঁকে বলল, টেন্ডার যাবে খান গ্রুপ অফ ইনফ্রাস্ট্রাকচারের হাতে। তুমি সই করবে, আর আমি আগামী নির্বাচনে তুমি আমাদের প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন করবে। হালুক গলা শুকিয়ে মাথা নত করলো। জি, আমি বুঝেছি, আপনি যেমনই বলবেন তেমনই হবে। ইয়াসিন সোজা হয়ে দাঁড়ালো। ভালো। ইস্তাম্বুলে অনেকেই ক্ষমতায় বসে, কিন্তু ক্ষমতা শুধুমাত্র খানদের হাতে। ইস্তাম্বুলের লেভেন্ট ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট কাছের উঁচু টাওয়ারে 25 তলা জুড়ে খান গ্রুপের হেড অফিস। ভেতরে গাঢ় কাঠের প্যানেলিং, লম্বা গ্লাস টেবিল, দেওয়ালে শহরের ম্যাপ। টেবিলের মাথায় বসে আছেন শাহবাজ খান, পরনে কালো স্যুট, টাই নিখুঁতভাবে বাঁধা, সামনে খোলা ফাইল। মাসলাক রিভারভিউ ডেভেলপমেন্ট প্রজেক্ট। ঘরে উপস্থিত কামরান খান, দুজন লিগ্যাল অ্যাডভাইজার আর ফিনান্সিয়াল ডিরেক্টর। একজন স্টাফ দ্রুত ঢুকে পড়ল, হাতের ট্যাব এগিয়ে দিল শাহবাজ খানের দিকে, বলল, স্যার, স্ট্যানফল মেট্রোপলিটি থেকে মুনিসিপ্যালিটি থেকে অফিসিয়াল নোটিফিকেশন এসেছে। ঘরে নিস্তব্ধতা নেমে গেল। শাহবাজ ট্যাবটা নিল, চোখ বুলালেন একবার, তার ঠোঁটের কোণে সামান্য বাঁক। টেন্ডার অ্যারাউন্ডেড খান গ্রুপ অফ ইনভেস্টার্স। কামরান ধীরে চেয়ারে হেলান দিল, বলল, অবশেষে ফাইন্যান্স ডিরেক্টর ফিসফিস করে কামরানকে বলল, স্যার, এটা পেলে আমরা ইউরোপিয়ান জোনে একচোটিয়া অবস্থানে চলে যাব। কামরান শান্ত কণ্ঠে বলল, আরবান ডেভেলপমেন্ট কমিটি, এর ভেতরে অনেক চাপ ছিল। শাহবাজ এবার তার দিকে তাকালেন, হালকা গলায় উত্তর দিল, চাপ সব সময়ই থাকে, কিন্তু ফলাফলই আসল কথা বলে। ঠিক তখনই শাহবাজের ফোনে ছোট্ট মেসেজ ভেসে উঠল, ইয়াসিন সিগনেড। শাহবাজ স্ক্রিন বন্ধ করলেন, কিন্তু কিছু বললেন না। কিন্তু তার চোখের গভীরে স্পষ্ট যে সে জানে এই জয় শুধু লিগ্যাল প্রেজেন্টেশন বা ফিনান্সিয়াল বিডে আসেনি, ইয়াসিনের দ্বারাই সম্ভব হয়েছে। কামরান বুঝতে পারল বোধহয় শাহবাজ খানের মনের ভাবনা। সে ধীরে বলল, ইয়াসিন? শাহবাজ আসলেন, কিন্তু উত্তর দিলেন না। ঘরের সবাই বুঝে গেল মাসলাক রিভারভিউ শুধু একটা প্রজেক্ট না, এটা রাজনৈতিক শক্তির নতুন স্তম্ভ। শাহবাজ ধীরে উঠে দাঁড়ালেন। জানালার বাইরে ইস্তাম্বুল শহর ঝলমল করছে। প্রিপারেশন শুরু করো। আগামী নির্বাচনের আগে এই প্রজেক্টটি প্রথম ফেজ মাটিতে নামাতে হবে। কামরান মাথা নাড়ল, তারপর একে একে সবাই বেরিয়ে গেল কেবিন থেকে। শাহবাজ খান জানালার সামনে দাঁড়ালেন, নিজের মনে নতুন হিসাব কষতে লাগলেন। একদিকে একটা সই ক্ষমতার ভারসাম্য বদলে দিল, আর খান গ্রুপ তারা আরও এক ধাপ উপরে উঠল। রাতে একটা খান প্যালেসের করিডোরে তখন নীরব, দেওয়ালের আলো ম্লান, বাইরে বসফরাসের জল কালো গভীর। ইয়াসিন খান নিজের কক্ষে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরটা অন্ধকার না, কিন্তু পুরো আলোকিতও না। বেডসাইড ল্যাম্পের হালকা হলুদ আলো বিছানার একপাশে পড়ে আছে। আর সে শুয়ে আছে, তার চোখ বন্ধ, কিন্তু ঘুমিয়ে নেই। তার কাজ শক্ত, আঙ্গুলগুলো চাঁদের ভাঁজ চেপে আছে, যেন সে প্রস্তুত যে কোনো মুহূর্তের জন্য। ইয়াসিন দরজা ভেতর থেকে লক করলো। ঠিক শব্দটা ঘরের নিস্তব্ধতা স্পষ্ট শোনা গেল। নিজের হাতের মধ্যে থাকা কোটটা খুলে সরাসরি ছুরি মারল সোফায়। ইয়াসিন জানে আরশিয়া ঘুমের অভিনয় করছে, তাই ইয়াসিন ধীরে ধীরে এগিয়ে গেল বিছানার কাছে, একদম নিঃশব্দে, একদম শিকারীর মতো। ইয়াসিন তার মুখের উপরে ঝুঁকে পড়ল, গরম নিঃশ্বাস ফেলল, আরশিয়ার গালে পড়ল। আরশিয়ার বুক কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে থামালো। সেটা দেখে ইয়াসিন হেসে ফেলল নিচু ভয়ঙ্কর হাসি। হালকা গলায় বলল, ঘুমিয়ে পড়েছো নাকি? ইয়াসিনের গলা ঠান্ডা। ইয়াসিনের প্রশ্নে আরশিয়ার কোনো উত্তর নেই। হঠাৎই ইয়াসিন আরশিয়ার শরীরে থাকা কম্বল টেনে নিল। আরশিয়ার শরীর কেঁপে উঠল, মনে মনে ভাবল, যদি লোকটা আমায় ছুঁয়ে দেয়। আরশিয়া চোখ খুলে গেল, সোজা তাকিয়ে ইয়াসিনের চোখে।
আরশিয়ার চোখে রাগ, ঘৃণা, অসহায়তা সব একসাথে জ্বলে উঠল। আরশিয়ার কাপা কিন্তু দৃঢ় গলায় বলল, আপনার সমস্যা কি? বারবার কাছে আসেন কেন? আরশিয়ার কথায় ইয়াসিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। ইয়াসিনের সব থেকে বেশি ভালো লাগে এই মেয়েটা তাকে ভয় পায় না, পেয়ে চোখে চোখ রেখে কথা বলে। এটাই আসল মজা। সে আরশিয়ার মুখে আরও কাছে ঝুঁকে এলো, তারপর নিচু গলায় বলল, তুই আমার, আর আমার যতবার ইচ্ছে আমি তোর কাছে আসবো। তোর উপর সব অধিকার আমার কাছে। হঠাৎ বিছানা দুলে উঠল। ইয়াসিন উঠে বসলো তার পাশে। সে এক ঝটকায় আরশিয়ার হাত চেপে ধরলো। একটা কথা মনে রাখবে, এই ঘরে তুমি আমার নাম ছাড়া কিছু উচ্চারণ করবে না। আরশিয়া ব্যথায় মুখ কোচকালো, বলল, ছাড়ুন। ইয়াসিন চাপ আরো বাড়ালো। একটা কথা মনে রাখবে, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। তোমার বাবার ফাইল, আদালতের নোটিশ সবকিছু 1 সেকেন্ডে উধাও করতে পারতাম, তার মুখ ঝুঁকে এলো আরশিয়ার কানের কাছে। কিন্তু করিনি, কারণ তুমি আমার প্রয়োজন। আরশিয়ার বুক ওঠানামা করছে দ্রুত, কিন্তু সে ভাগলো না। ইয়াসিনের চোখের দিকে তাকিয়ে বলল, আর প্রয়োজন শেষ হলে? ইয়াসিন কিছুটা থামলো, তারপর আরশিয়ার থুতনি শক্ত করে তুলে দিল। ইয়াসিনের আঙ্গুলের চাপ স্পষ্ট আরশিয়ার গালে। নিচু কিন্তু ধারালো গলায় বলল, আমি জানি সেটা কখনোই ফেলে দিই না, কিন্তু সেটা ভাঙতে আমার সময় লাগে না। ইয়াসিনের চোখে সে চেনা নিষ্ঠুরতা, কোনো দ্বিধা নেই, কোনো কোমলতা নেই। সে হঠাৎ নিজের হাত ছেড়ে দিল আরশিয়ার গাল থেকে। আরশিয়ার ভারসাম্য হারিয়ে বালিশে পড়ে গেল। ইয়াসিন ধীরে ধীরে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। একটা হাত দিয়ে চেপে ধরলো আরশিয়ার কোমর। হাতের চাপটা এমন যেন সে মনে করিয়ে দিচ্ছে নিজের মালিকানা। অন্য হাত দিয়ে লাইট অফ করলো। তারপর ইয়াসিন ধীরে ধীরে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল, কিন্তু এক হাত দিয়ে জড়িয়ে নিল আরশিয়ার কোমরের চাপাটা, এমন যেন সে মনে করিয়ে দিচ্ছে তার মালিকানা। ইয়াসিনের হাত এখনো আরশিয়ার কোমরে শক্ত হয়ে আছে, হাতের চাপাটা ইচ্ছে করেই বাড়ানো। আরশিয়া নড়ল এবার 2 বার, 1 বার, 2 বার। এরপর পুরো শক্তি দিয়ে ইয়াসিনের হাতটা সরাতে চেষ্টা করলো, বলল, হাতটা সরান। তার গলায় ভয় নেই, কিন্তু রাগ আছে। ইয়াসিন চোখ খুলল না, কিন্তু আঙ্গুলের চাপ আরও গভীর হলো আরশিয়ার কোমরে। ঠান্ডা গলায় বলল, স্থির থাকো। আরশি আবার জোরে ধাক্কা দিল। তার শরীর মোচড়াচ্ছে, শ্বাস কাঁপছে। একটু জোরেই বলল, আপনি কেউ না আমার। এভাবে আমার ছোঁয়ার অধিকার আপনাকে দিইনি আমি। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ইয়াসিন এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিল। আরশিয়ার পিঠ তার বুকে আছড়ে পড়ল। আরশিয়ার চুল মুঠো করে ধরল ইয়াসিন। কি বললি? আবার বল। ইয়াসিনের গলা একদম নিচু, কিন্তু সেই নিচুতেই হুমকি। আরশিয়া দাঁত চেপে নিজের জেদে আবারও বলল, আপনি আমার কেউ না। ঠিক তারপর মুহূর্তে ইয়াসিন আরশিয়ার কবজি বিছানায় চেপে ধরল, এত শক্ত করে আহারে ব্যথায় টনটন করছে। আরশিয়ার মুখ লাল হয়ে যাচ্ছে। ইয়াসিনের চোখ এবার খোলা, অন্ধকারেও ঠান্ডা আগুন জ্বলছে তার 2 চোখে। বলল, তুমি কি সেটা আমি ঠিক করব। তার আঙ্গুল আরশিয়ার চিবুক বেয়ে নিচে নামলো, ধীরে, ইচ্ছাকৃতভাবে, অপমানজনকভাবে, নিয়ন্ত্রিত। এই বাড়িতে তোমার পরিচয় একটাই, তুমি আমার বউ। এরপরে আরশিয়া থেমে নেই। সে এখনও চেষ্টা করছে ইয়াসিনের হাত সরাতে। তার কবজি লাল হয়ে উঠেছে চাপে। হাতটা ছাড়ুন। তার কণ্ঠস্বর নিচু, সে ভয় পায়নি। ইয়াসিন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। চোখে রাগ নেই, আছে নিয়ন্ত্রিত কঠোরতা। ধীরে ধীরে আরশিয়ার চিবুক শক্ত করে ধরে আরশিয়ার মুখটা উপরে তুলল। আরশিয়ার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু চোখ সরালো না সে। ইয়াসিনের ঠোঁটের কোণে ধীরে শীতল হাসি ফুটে উঠল। সে বলল, এখনো সে একই জেদ তোমার চোখে। সে বলল নিচু গলায়, যেন কথাগুলো কেবল আরশিয়ার জন্য। আরশিয়ার নিঃশ্বাস সামলে উত্তর দিল, যতদিন না আপনাকে শেষ করতে পারবো ততদিন এই জেদ থাকবে। এই কথা একমাত্র থেমে থাকলো বাতাস। তারপর ইয়াসিন হেসে উঠল, শব্দহীন, তাচ্ছিল্য মেশানো হাসি। শেষ আমাকে? ইয়াসিন ধীরে ধীরে মাথা নাড়ল, বলল, বাহ, ইচ্ছে তো খুব সুন্দর। ইচ্ছেগুলো বাঁচিয়ে রাখো, কারণ মানুষ ইচ্ছে ছাড়া বাঁচতে পারে না। ইয়াসিনের আঙ্গুলের চাপ আলগা হলো না, বরং আরও দৃঢ় হলো আরশিয়ার কবজিতে। আরশিয়া আবার ছটফট করতে লাগলো। ছাড়ুন, ছাড়ুন আমায়। আরশিয়ার গলা কাঁপলো, কিন্তু শব্দগুলো ধরালো হয়ে বেরোলো। আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে, শুনেছেন আপনি? ছাড়ুন আমায়। ইয়াসিনের চোখে অদ্ভুত এক ঝিলিক দেখা দিল। সে মুখটা একটু কাছে আনলো, এতটাই যে আরশিয়ার শ্বাস তার গালে লাগছে।
ঘৃণা লাগে? সে ফিসফিস করলো। ঘৃণাও একটা অনুভূতি, এটা জানো তো? আরশিয়া দাঁত চেপে তাকিয়ে রইল, বলল, অনুভূতি না, এটা প্রতিশোধ। প্রতিরোধও টেকে না যদি ক্ষমতার ভার একপাশে বেশি হয়। ইয়াসিন ধীরে ধীরে আরশিয়ার কবজি ছেড়ে দিল, কিন্তু আঙ্গুলের ডগা দিয়ে লাল হয়ে ওঠা চামড়ায় চাপ দিল, একবার ইচ্ছাকৃতভাবে। তুমি ভাবছো তুমি আমাকে ঘৃণা করছো, কিন্তু আসলে তুমি আমাকে অনুভব করছো। আপনাকে অনুভব করার চেয়ে মৃত্যু সহজ। আরশিয়া তীক্ষ্ণ স্বরে বলল। ইয়াসিনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে আরো ঝুঁকে এলো নিচু ও ভারী ভারী গলায় বলল, মৃত্যু এত সহজ না বেবি গার্ল। তোমার প্রতিটা শ্বাস আমার নিয়মে চলে, সেখানে মৃত্যুতে বিলাসিতা, আর বিলাসিতা আমি সহজে দিই না। আরশিয়ার বুক ওঠানামা করছে দ্রুত, কিন্তু চোখে একটুও নরম হলো না। সে স্পষ্ট স্বরে বলল, আপনি জানেন আপনি কি? আপনি পশুর থেকেও নীচ। ইয়াসিনের চোখে হাসি নেই, কোনো বিস্ফোরণও নেই, শুধু ঠান্ডা ও অদ্ভুত স্থিরতা। সে ধীরে আরশিয়ার চিবুক ছেড়ে দিল, কিন্তু আঙ্গুল দিয়ে তার গলা ছুঁয়ে বলল, পশু অন্তত প্রবৃত্তিতে চলে, কিন্তু আমি চলি সিদ্ধান্তে। আরশিয়া থুতু ছুঁড়ে দিতে চাইল তার মুখে, কিন্তু নিজেকে সামলে নিল। আরশিয়া চোখে এবার অন্যরকম দীপ্তি জ্বলে উঠল। সেটা ভয় নয়, ঘৃণাও নয়, ওটা ছিল এক ধরনের প্রতিজ্ঞা। সে ধীরে স্পষ্ট স্বরে বলল, আপনার এই অহংকারই একদিন আপনার পতনের কারণ হবে ইয়াসিন খান, আর সেই দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পতন দেখব। ইয়াসিন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি বদলালো না, কিন্তু ভেতরে যেন কিছু হিসাব কষলো। তারপর ঠান্ডা গলায় বলল, পতন দেখতে চাইলে আগে টিকে থাকতে হয়। তুমি কি নিশ্চিত তুমি টিকে থাকবে? আরশিয়া চোখ সরালো না, ধীরে বলল, সেটা তো সময়ই বলবে। ইয়াসিনের ঠোঁটে ঠান্ডা বাঘ ফুটে উঠল, বলল, তুমি আমাকে শেষ করবে? একটু থেমেই সে চোখ করলো। আমি অপেক্ষা করব, কারণ খেলা যত দীর্ঘ হয় জয় তত মধুর হয়। খান প্যালেসের পূর্ব দিকটা ইস্ট উইং, এখানেই থাকে প্রাসাদের স্টাফরা, চালক, রাঁধুনি, নিরাপত্তার লোক, পরিচারিকা, যাদের ঘাম আর নীরব পরিশ্রমে দাঁড়িয়ে আছে এই রাজকীয় সাম্রাজ্য। তবে সেটা মার্বেল করিডোর। রাজকীয় ছাপ এখানেও প্রকাশ পায়। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না এই অংশে রাজকীয়তার আড়ালে লুকিয়ে আছে সাধারণ মানুষের জীবন। ইস্ট ইনিং এর দ্বিতীয় তলায় 20 নম্বর ঘর। ওই ঘরেই থাকে প্রয়াণ শিকদারের মা ফারহানা বেগম। ফারহানা বেগম খান প্যালেসেই রান্নার কাজ করেন। তার চোখে সারা জীবনের ক্লান্তি, কিন্তু মুখে শান্ত হাসি। তার স্বামী রশিদ শিকদার ছিলেন খান প্যালেসের সবচেয়ে বিশ্বস্ত ড্রাইভার। প্রায় 20 বছর ধরে সেলিম খানের গাড়ি চালিয়েছেন তিনি। দিনরাত, ঝড় বৃষ্টি, বিপদ, সব কিছুর মাঝেও দায়িত্ব ফাঁক রাখেননি রশিদ শিকদার। প্রায় 13 বছর আগে এক দুর্ঘটনায় মারা যান রশিদ শিকদার। 7 বছরের প্রয়াণ শিকদার ও ফারহানা বেগমের পাশে তখন কেউ দাঁড়ায়নি। সেই দিন থেকে সেলিম খান দায়িত্ব নেন প্রয়াণ আর ফারহানা বেগমের। এই প্রাসাদ শুধু কাজের জায়গা নয়, ওদের আশ্রয়ও। ধীরে ধীরে 20 নম্বর ঘরের দরজা খুলল। ভেতরে ঢুকলো প্রয়াণ। কালো কোট এখনও গায়ে, চুল এলোমেলো, চোখে ক্লান্তির ছাপ। ঘরের ভেতরে ঢুকে সে থেমে গেল। দেখতে পেল বারান্দায় দাঁড়িয়ে বসপরাসের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে তার মা ফারহানা বেগম। গায়ে হালকা শাল জড়ানো, হাতে চায়ের কাপ। তিনি যেন কোনো পুরনো স্মৃতির ভেতরে হারিয়ে গেছেন। প্রয়াণ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর খুব আস্তে বলল, আম্মি। ফারহানা ঘুরে তাকালো, ধীরে ঘরের ভেতরে ঢুকতে আসলো। ছেলেকে দেখে মুখে আলো ফুটে উঠল। আরে প্রয়াণ, এত রাতে এলি যে? প্রয়াণ দরজা বন্ধ করে ভেতরে ঢুকলো। হ্যাঁ, আজ কাজ বেশি ছিল। ফারহানা মৃদু হাসলো, বলল, খাবি কিছু? আমি স্যুপ গরম করে আনবো? না আম্মি, এখন না। সে ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে এলো। কোনো কথা না বলে মায়ের হাত ধরে বিছানায় বসিয়ে হঠাৎই মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল, একদম ছোটবেলার মতো চোখ বন্ধ করে। ফারহানা এক মুহূর্তে অবাক হলো, তারপর ধীরে ধীরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। হালকা স্বরে বলল, কি হয়েছে রে? আজ খুব ক্লান্ত লাগছে তোকে। প্রাণ কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে রইল। এই মানুষটা যে তার বাইরে নির্মম, ঠান্ডা, অনুভূতিহীন, যে আবরাজের ছায়া, যার চোখে ভয় নেই, মায়া নেই, সেই মানুষটাই এই মুহূর্তে মায়ের কোলে।
একটা ছোট্ট ছেলে। প্রয়াণের চোখে তাকানো বন্ধ, বুকে ধীরে ধীরে ওঠানামা করছে, কিন্তু ভেতরে ঝড় থামেনি। ফারহানা ফিসফিস করে বলল, যত বড়ই হোস আমার কাছে তুই আমার ছোট্ট প্রয়াণই থাকবি। প্রয়াণের ঠোঁটে হালকা অদৃশ্য হাসি ফুটল। চোখ বন্ধ রেখেই মনে মনে বলল, এই পৃথিবীতে যদি কোনো জায়গা থাকে যেখানে আমি ভাঙতে পারি, সেটা শুধু তোমার কোলে আম্মি। প্রয়াণ, কি হয়েছে তোর? প্রয়াণ একটু নড়ল, তবুও চোখ খুলল না। প্রয়াণের চোখের পাতা কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। তার কণ্ঠ আটকে গেল, কারণ এই মানুষটা কাঁদতে শেখায়নি, সে শুধু সহ্য করতে শিখেছে। সে হালকা হাসির চেষ্টা করে বলল, কিছু না আম্মি। ফারহানা জানেন এই কিছু না মানেই সব কিছু। ছেলেটা যখন এমন করে তার কোলের মধ্যে মাথা গুজে রাখে, তখন ফারহানা বুঝতে পারেন বুকের ভেতরে কোনো গভীর ব্যথা জমে আছে। তিনি ধীরে ধীরে প্রয়াণের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আমি তোর আম্মি রে, তুই না বললেও তোকে দেখে বোঝার মতো ক্ষমতা আমার আছে। আম্মি, অনুভূতিকে স্থির রাখতে চাইলেও কেন বারবার তারা বুকে যন্ত্রণা দেয় বলো তো? এমন প্রশ্নে ফারহানা একটু থমকে গেলেন। এই প্রশ্নটা সাধারণ না, এই প্রশ্নের পেছনে নিশ্চয়ই কিছু আছে। তিনি ধীর করে বললেন, কেমন অনুভূতি বাবা? প্রয়াণ এবার চোখ খুলল। তার চোখের ক্লান্তি আর কোথাও যেন লুকোনো একটা শূন্যতা। সেই ছাদের সেই সকালের কথা মনে করলো। ধূসর বসবরসের ঠান্ডা হাওয়ার সঙ্গে আরিয়ানার ভেজা চোখ, তার নিজের উদাসীন তাকিয়ে থাকা, সব এক মুহূর্তে মাথা ভেতরে ঢুকে গেল। ফারহানা হালকা হাসলেন। তিনি জানেন প্রয়াণ আসলে কিসের কথা বলছে। মায়ের চোখ এড়ায় না কিছুই। তিনি বহুদিন ধরে লক্ষ্য করেছেন আরিয়ানার চোখের ভাষা, তার চুপচাপ প্রয়াণের দিকে তাকিয়ে থাকা। প্রয়াণ সামনে এলে হঠাৎই নরম হয়ে যাওয়া, সেই দৃষ্টিতে ছিল সীমাহীন ভালোবাসা। ফারহানা জানেন আরিয়ানা প্রয়াণকে চায়, মন থেকে চায়, কিন্তু কিছু দূরত্ব এমন থাকে যেখানে চাইলেও পৌঁছানো যায় না। ব্যাপারটা হলো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই। ফারহানা ধীরে শ্বাস ফেললেন। তার ছেলেটা নিজের চারপাশে দেয়াল তুলে রেখেছে, উঁচু শক্ত অদৃশ্য দেওয়াল, যেখানে কাউকে ঢুকতে দেয় না, ভালোবাসা কেউ না। আর সেই দেওয়ালের বাইরে হাত বাড়ালেই ছোঁয়া যায়, কিন্তু দেওয়াল ভাঙা যায় না। ফারহানা মৃদু হেসে পড়লেন। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।